লেখিকা স্বাগতা বড়ুয়ার প্রতিবেশী। অফিস থেকে ক্লান্ত দেহে বাড়ি ফিরতে না ফিরতেই শুরু হলো পল্লবীর রাগারাগি। রণদীপ ব্যাংকের কাজের চাপে ক্লান্ত বিধ্বস্ত শরীরে ঘরে ঢুকতে না ঢুকতেই পল্লবীর এই চেঁচামেচি আর ভালো লাগে না। অত্যন্ত নিরীহ সাদা মাটা মানুষ সে। এইখানে ওর বাবার 3 কাঠা জমির উপর প্রথমে একতলা এবং উপরে আর একটা মাত্র ঘর বানিয়ে বেশ সুখেই জীবন কাটছিল ওদের। কাল হলো পাশের বাড়ির মণ্ডল পরিবারকে নিয়ে। 3টে হোমরা চোমরা ছেলে, মণ্ডল কর্তা, গিন্নি ও ছেলেদের পরিবার নিয়ে তারা বাড়িতে প্রায় 9-10 জন মেম্বার। রণদীপ মনে মনে ভাবে, প্রথমে ইট সিমেন্টের গাঁথনি দিয়ে টালির চালা থাকলেও কি করে হঠাৎ তারা ভুঁই ভোর হয়ে উঠল কে জানে। চালা ঘর থেকে এখন 4 তলা অট্টালিকার মতো প্রাসাদ বানিয়ে ফেলেছে। খুব অল্প দিনের মধ্যেই তারা ঘর বাড়ির ভোল একেবারে পাল্টে ফেলেছে। পাড়ার মধ্যে এখন তাদের বাড়ি সবচেয়ে দর্শনীয়। বাড়ির ভেতরে ও বাইরে দুর্দান্ত সব কারুকার্য। পাশে ব্যানার্জি বাবুর জমিটাও শুনেছি তারা কিনে নিয়েছে। আবার অনেকে বলে ছেলেরা নাকি ভয় দেখিয়ে ব্যানার্জি বাবুর থেকে জমিটা লিখিয়ে নিয়েছে। কোনটা সত্যি তা জানি না, তবে বারাসাতের এই জমজমাট এলাকায় তাদের প্রায় 12 কাঠা জমির উপরে বিশাল বাড়ির মূল্য এখন অনেক। কিছু মানুষ থাকে যারা পয়সাওয়ালা ও প্রভাবশালী দেখলেই তাদের গায়ে জোকের মতো সেটে থাকে, হয়তো কিছু প্রসাদ পাবার আশায়। পাড়ায় আগে যারা মণ্ডলদের সাথে কথা বলতো না বা ওদেরকে মানুষ বলেই গণ্য করতো না, এখন তারাই সকাল হলে তাদের গুড মর্নিং বলার জন্য এগিয়ে আসে। তাদের বাড়িতে আসা যাওয়া এখন পাড়ার বহু মানুষদের। তবে রণদীপ জানে রুলিং পার্টির প্রথম সারির নেতাদের সাথে তাদের উঠবোস। মণ্ডল বাবুর 3 ছেলের মধ্যে 2 ছেলে আগে ভ্যান রিক্সা চালাতো, আর ছোট ছেলেটা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতো। হঠাৎ করে 3 ছেলে কি কাজে যোগদান করলো তা সকলেরই অজ্ঞাত, কিন্তু বাড়ির সামনে 3টে হেইসা বড় 4 চাকা দাঁড়িয়ে থাকে। 3 ছেলের 3টে গাড়ি। শুনলাম 2টো বাসও নাকি তারা কিনেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে না থাকলেও অন্য কোনো রুটে সেই দূরপাল্লার বাস চলাচল করে। এই সব খবর অবশ্য পল্লবীর কাছ থেকেই পাওয়া। রণদীপ পাড়ার কারোর ব্যাপারে খুব একটা খোঁজ খবর রাখে না। সারাদিন ব্যাংকে এত চাপ সামলে ঘরে এসে একটু আরাম করবে সে উপায় নেই। ঘরে ঢোকার সাথে সাথে পল্লবী শুরু করে দেয় পাশের বাড়ির মণ্ডলদের নিয়ে নানান অভিযোগ। ওদের বাড়ির সব বড় বড় গাছগুলো রণদীপদের বাউন্ডারি ঘেঁষে লাগিয়েছে। এতে সবচেয়ে বড় অসুবিধা হলো ওদের ড্রেনে গাছের ডালপালা, পাতা, পচা ফল পড়ে নালার মুখ বন্ধ হয়ে যায়। প্রতিদিন পল্লবীকে সেগুলো পরিষ্কার করে নালার মুখ ছাড়িয়ে রাখতে হয়, নয়তো জল বেরোতে পারে না, পচা দুর্গন্ধ হয়। অথচ যেসব গাছগুলো লাগানো তারা একটার ফলও তারা খায় না। টক আম, নাজনা গাছ এইসব লাগানো রয়েছে। ওই মোটা মোটা নাজনে ডাঁটা কোনোদিন পল্লবী বা রণদীপ ছুঁয়েও দেখেনি। অথচ পাতা পড়ে নাজনে গাছের শুয়োপোকায় ওদের জীবন ওষ্ঠাগত। সোফায়, বিছানায়, গামছায়, তোয়ালে, এমনকি রান্নাঘরে পর্যন্ত নাজনে গাছের শুয়োপোকা ভরে যায়। পল্লবীর ভীষণ ভয় শুয়োপোকা নিয়ে। একবার পিঠে শুয়োপোকা লেগে সাংঘাতিক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। প্রায় সময় হাতে পায়ে লেগে যায়। 10 বছরের বিল্টু খেলতে খেলতে বেশ কয়েকবার শুয়োপোকা গায়ে লাগিয়ে একেবারে নাজেহাল অবস্থা। আজে বাজে গাছে বাউন্ডারিটা ভর্তি। রণদীপও প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু ওর সে সাহস নেই যে মণ্ডল কর্তাদের বাড়িতে গিয়ে বলে আসবে গাছ কাটানোর কথা। 2-1বার মিষ্টি কথায় বাপের বয়সী মণ্ডলবাবুকে বলার চেষ্টা করেছে, তবে ওর কথা উনি ধর্তব্যের মধ্যেই আনেননি। কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেছেন। তবে এবার পল্লবী উঠে পড়ে লেগেছে, তুমি না বললে আমি বলবো। মণ্ডলবাবু নিজে কিছু করবেন না, এদিকে গাছের পাতা ডালপালার জ্বালায় আমরা মরছি। ওদের তো 10টা কাজের লোক বাগান ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। আমার ঘরের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছে?
অন্য গাছগুলো তবু রাখা যায়, কিন্তু ওই নাজনা গাছটা, ওটাই সবচেয়ে উৎপাতের। ওটাকে যদি উৎখাত না করেছি তবে আমার নাম পল্লবী নয়। রণদীপ দেখল এ তো বেশ গেঁড়ো, এবার একটা কিছু বিহিত করতেই হবে। পল্লবী না বুঝে কোথায় কখন কি বেফাস কথা বলে ফেলবে তার ঠিক নেই। তার জের গিয়ে পড়বে রণদীপের ওপর। ঘরে এসে তো কেউ বাড়ির মেয়েদেরকে কিছু বলবে না। রাস্তায় রণদীপকে পেয়ে দুটো চড়থাপ্পড় মারলে ব্যথা যন্ত্রণার চেয়ে সম্মানহানির ভয়টা সবচেয়ে বেশি। ছোটদের কাছে মার খাওয়ার কথা ভাবতেই রণদীপের বুকটা কেমন শিউরে উঠল। তিতি বিরক্ত হয়ে রণদীপ বলল, আচ্ছা ঠিক আছে, কালকে রবিবার, আমি ঘরে থাকবো। ওর ছেলেরা যখন থাকবে আমি গিয়ে বলে দেখব। পল্লবী মুখ বেঁকিয়ে বলেছে, তোমার কত সৎ সাহস আছে সে আমি ভালো করেই জানি। রণদীপের পুরুষ আকারে বেশ ঘা লেগেছে। কথায় কথায় পল্লবী ওকে মেনিমুখ বলে খোঁটা দেয়। কোনোদিনই রণদীপ সেভাবে কারোর সাথে কোনো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে চায় না। সাধারণত ঝগড়া ঝামেলা সে এড়িয়েই চলে, কিন্তু সে এবার বুঝেছে ওদের একবার না বললেই নয়। মনে মনে ভাবল, দেখি ভালো করে বলে যদি ওরা শোনে, না শুনলে তো আর কিছু করা যাবে না। এই ভালো জায়গার বাড়ি বিক্রি করে তো আর অন্য জায়গায় যেতে পারবে না, শুধু প্রতিবেশী গাছ কাটছে না বলে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাজার থেকে ফিরে পাশের বাড়ি যাবার উদ্যোগ নিল। কি বলবে বেশ কয়েকবার তা মনে মনে আউড়ে পাজামা আর টি শার্ট গলিয়ে ভয়ে ভয়ে এগিয়ে চলল মণ্ডল বাড়ির দিকে। যাবার আগে পল্লবীকে বেশ হম্বিতম্বি দেখিয়ে বলে গেল, আজ একটা হেস্তনেস্ত করে তবেই ঘরে ঢুকব। পল্লবী ও রণদীপের এই চেহারা প্রথম দেখছে, তবে অবাক হলেও মনে মনে সে খুব খুশি। স্বামীর ভেতরে ইঁদুরের বদলে ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। কি তর্জন গর্জনটাই না সে আজ দেখালো। স্বামী ঘর থেকে বেরোনোর সাথে সাথে সে ছাদে চলে গেল। যদি কিছু চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায় তবে সে নিজেই ঝাঁপিয়ে পড়বে। দুগ্গা দুগ্গা বলে ওদের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো রণদীপ। বড় ছেলে সেই সময় হয়তো কাজে বা অকাজে বেরোচ্ছিল। ওকে দেখতে পেয়ে বলল, কি ব্যাপার রণদা, এত সকাল সকাল? যান, ভেতরে যান। প্রাসাদোপম বাড়ির ভেতরে ঢুকে রণদীপের চক্ষু চড়ক গাছ। এই প্রথম সে ওদের ঘরের ভেতরে ঢুকলো। বাড়ি তো নয়, যেন স্টুডিও। ঝকঝক করছে সব আসবাবপত্র, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। কিছুক্ষণ পরে মণ্ডলকর্তা সামনে এসে বসার পর চা ও দুটো মিষ্টি প্লেটে করে রেখে গেল বাড়ির চাকর। অনেকক্ষণ হাত কচলে ঠোঁট দুটো জিভ দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ইনিয়ে বিনিয়ে রণদীপ বলল, দাদা, আজ একটা অনুরোধ করব, আপনাকে রাখতেই হবে। আমাদের আর আপনাদের বাউন্ডারির দিকে যে নাজনে গাছটা আছে ওটা কেটে দিলেই ভালো হয়। ওই গাছের জন্য শুয়োপোকা আমাদের সারা ঘরে ছড়িয়ে পড়ছে। ঘরে 10 বছরের বিল্টু খেলতে খেলতে প্রায়ই শুয়োপোকার কবলে পড়ছে। সারা গা হাত পা ফুলে যাচ্ছে, যন্ত্রণায় ছেলেটা কষ্ট পায়। বাবা হয়ে এগুলো কি চোখের সামনে দেখতে পারি? সেটা আশা করি আপনি বুঝবেন। আপনি ওর দাদুর বয়সী। আমাদের কথা নয় বাদ দিন, কিন্তু আমার বাচ্চা ছেলেটার কথা ভেবে আপনি যদি ওই গাছটা কাটিয়ে দেন তাহলে খুব ভালো হয়। মণ্ডলকর্তার ঠোঁট চেপে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, চারিদিকে গাছ লাগানোর জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। রাস্তায় যে যেখানে পারছে বীজ পুঁতে গাছ লাগাচ্ছে, আর আপনি এসেছেন মশাই এখন গাছ কাটানোর জন্য। এ কাজটাই কত বড় বেআইনি আপনি কি জানেন? তাছাড়া ওই গাছটা কত সজনে দেয়, আপনারা পেরে খাবেন। আমরা তো মানা করিনি আপনাদের খেতে। না না দাদা, ওটা সজনে গাছ নয়, ওটা নাজনা। আমরা কখনো ওগুলো খাই না, খেতে ভালো লাগে না, তিতকুটে স্বাদ। আপনাদেরও তো কখনো দেখিনি ওগুলো পেরে খেতে। আমরা গাছের জিনিস খাবো কি? লোকে যা আমাদের জিনিসপত্র ভেট দিয়ে যায় সেগুলোই শেষ করতে পারি না। নিজের জমিতে যে সমস্ত ফল ফসল হয় সেগুলো আমরা মানুষজনের মধ্যে বিলিয়ে দিই। মানুষের পাশে দাঁড়ানোটাই এখন আমাদের কর্তব্য, বুঝলেন? রণদীপ দেখল এখানে বলে কোনো কাজ হবে না, বেকার নিজের মুখ নষ্ট করা। চা মিষ্টি টেবিলে পড়ে রইল। আস্তে আস্তে চটি গলিয়ে সে বাড়ির পথ ধরল, পল্লবীর পিণ্ডি চটকাতে চটকাতে। মনে মনে ভাবল,
বাবা রাস্তার উপরে 3 কাঠা জমি পেয়ে তখন মনে করেছিল খুব ভাগ্যবান সে। সেই জমি কিনে নিয়ে বাবা কোনো রকমে বাড়িটা তুলে দিয়ে গিয়েছিল। সেই বাড়িটাকে নতুন করে রণদীপ আবার দাঁড় করিয়েছে। কিন্তু বাবা কি জানতো যে আমি নিজে ভালো হলেই আমার প্রতিবেশী যে ভালো হবে তার কোনো মানে নেই। প্রতিবেশী কেমন হবে সে তো আর নিজের হাতে থাকে না, ও ভাগ্যের ব্যাপার। ভালো প্রতিবেশী বা ভালো বন্ধু পাওয়া সত্যি উপরওয়ালার হাতে। ঘরে ফিরতে না ফিরতেই পল্লবী বলল, কেমন কথা বললে, তোমার তো গলার আওয়াজই পেলাম না। মেজাজ এমনিতেই ক্ষিপ্ত ছিল। রণদীপ একটু জোরের সঙ্গেই বলল, আওয়াজ পাবে কি করে? ওদের ওই অট্টালিকার সামনের ঘরে কাউকে মেরে রাখলে ভেতর ঘরে তার আওয়াজ পাওয়া যায় না। আমি যথেষ্ট জোরের সাথেই বলে এসেছি। ওরা বলেছে কিছুদিনের মধ্যেই গাছ কাটিয়ে দেবে। পল্লবী শুনে মনে মনে খুব খুশি হলো। যাক, এতদিনে রণদীপকে দিয়ে তবে একটা কাজের কাজ হয়েছে। বাজার থেকে আনা কচি পাঁঠার ঝোল দুপুরে আজকে রণদীপের মুখে রুচল না। মাথায় ঘুরতে লাগলো ওই নাজনে গাছটা কিভাবে মেরে ফেলা যায়। একের পর এক বুদ্ধি বের করতে গিয়ে ওর ব্রেনের কোষগুলো ঝিমিয়ে পড়তে লাগলো। ভাবনার পর ভাবনা, সঠিক সমাধানের রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছে না। আজ ভীষণ অপমানিত বোধ করেছে ওই মণ্ডল কর্তাদের বাড়ি গিয়ে। সন্ধে থেকেই আকাশে মেঘ জমতে শুরু করলো। চৈত্রের শেষে কালবৈশাখীর পূর্বাভাস। রাত্রিবেলা আকাশের লাল আভা দেখে বুঝতে পারল খুব জোরে ঝড় আসছে। রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ল ওরা। কালকে সকালেই আবার অফিসে যেতে হবে। 1 সপ্তাহ টানা খাটনি। রবিবারে রাত্রি আসলে রণদীপের সব সময় মন খারাপ হয়ে যায়। নিয়ম মাফিক ওদের রাত 10:30টার মধ্যে বাড়ির আলো নিভে গেল। মণ্ডল বাড়িতে তখন হই হই রই রই, ফুল ভলিউমে বক্সে গান বাজছে। রণদীপ বুঝতে পারে হয়তো ওদেরকে উঠিয়ে দিয়ে ওদের জায়গাটাও আত্মসাৎ করার ইচ্ছা, তাই এত উৎপাত। রাত 12টা 12:30 নাগাদ ওদের কাচের জানলাগুলোতে ঝনঝন করে আওয়াজ হতে লাগলো। প্রবল বেগে হাওয়া বইছে, তুমুল ঝড় উঠেছে বাইরে। মনেও কি ঝড় চলছে না রণদীপের? পুরুষ মানে সাহসী, সব জায়গায় বুক পেতে দাঁড়ানো, বন্দুকের নলের সামনে মাথা এগিয়ে নিয়ে যাওয়া, পাড়া প্রতিবেশীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করা, এগুলো কি তাদের জন্য চাপের নয়? সব পুরুষ তো একরকম হয় না। মানসিকভাবেও কেউ কেউ দুর্বল হয়। তাদেরকে নানাভাবে ছোট করা, সে বাড়ির লোক হোক বা বাইরের, কেউ ছাড়ে না তাদের। ভীষণ মন খারাপ হয়ে যায় রণদীপের। রাত তখন প্রায় 2:30। ঝড় থেমেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গোটা পাড়া ঘুটঘুটে অন্ধকার। শুধু জেনারেটরের ভটভট করে আওয়াজ আসছে মণ্ডলদের বাড়ি থেকে। বিছানা ছাড়ল রণদীপ। সারা পাড়া নিস্তব্ধ। প্রকৃতি ঠান্ডা হওয়ার পর সবাই ঘুমে অচেতন। খুব ধীর পায়ে রণদীপ গেল সিঁড়ি ঘরের নিচে। সেখান থেকে খুব সন্তর্পণে বের করে নিল উঁচু টুলটা। হাতে চকচকে কুড়ুলটা নিয়ে চলে এলো নাজনা গাছের তলায়। টুলের ওপর দাঁড়িয়ে বাউন্ডারির থেকে বেশ কিছুটা ঝুঁকে কয়েক কোপে কেটে ফেলল গাছটা। বৃষ্টির জন্য গাছের ডালগুলো আরো নরম হয়েছিল। ঠেলা দিতেই হুড়মুড় করে গাছটা পড়ল ওদের বাউন্ডারির ভেতর। কুড়ুল ধুয়ে টুলটা সন্তর্পণে রেখে চুপচাপ এসে শুয়ে পড়ল নিজের বিছানায়। পরদিন সকালে পল্লবীর উচ্ছ্বসিত আওয়াজে ঘুম ভাঙল। খুশিতে উদ্বেল পল্লবী ওর পিঠ নাড়িয়ে ওকে ডেকে বলল, কালকে তুমি এমন ডোজ দিয়েছিলে যে 7 সকালে উঠে দেখি ওরা নাজনা গাছটা কেটে ফেলেছে। রণদীপ চোখ কচলে অবাক হওয়ার ভান করে বলল, কারা কেটে ফেলেছে নাজনে গাছ? কারা আবার? পাশের বাড়ির মণ্ডল কর্তারা? সে কি, আমার এক কথাতেই ওরা নাজনে গাছ কেটে ফেললো? হ্যাঁ গো, চলো চলো। আমি সকালে কাপড় মেলতে গিয়ে ছাদে উঠে দেখি নাজনে গাছটা পুরো চিটপটাং হয়ে পড়ে আছে ওদের জমির ওপর। আমাদের দিকে একটা ডালও পড়েনি জানো। একেবারে অবাক কাণ্ড। চোখে চশমা এঁটে রণদীপ ভালো করে ঝুঁকে দেখে বলল, না না, এটা ওরা কাটেনি। এটা কালকের কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। দেখে বুঝতে পারছো না? ও, তাহলে তাই হবে। দেখো, ধর্মের কল বাতাসে নড়ে। আমাদের এত অসুবিধা করে দিচ্ছিল, উপরওয়ালাই তার ফল দিয়েছে।
সিঁড়ি দিয়ে নামতে নামতে রণদীপ ভাবল, মেয়েদের যা পেট পাতলা, কখন গিয়ে কার কাছে বলে বসবে। আমার স্বামী এমন ধমকে চমকে দিয়েছে যে 7 সকালে উঠেই মণ্ডল কর্তারা গাছ কেটে দিয়েছে। তার থেকে এই ভালো যে ও জানুক গাছটা অন্য অনেক গাছের সাথে কালবৈশাখী ঝড়েই উপড়ে পড়েছে। আজ সকাল সকাল মাছের ঝোল দিয়ে 2টো গরম ভাত খেয়ে বেশ খুশি মনে ব্যাংকের পথে রওনা হলো রণদীপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।